Zenpalexo Bhutan. নমস্কার, ঐন্দ্রিলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিও শুরুটা হয়েছিল একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গেছেন আজকের ভিডিওর প্রথম ল্যাঙ্গুয়েজটা ছিল ভুটানিস ল্যাঙ্গুয়েজ। যেহেতু আজকের আমাদের যাত্রা ভুটানে, তাই ভিডিওর শুরুটা আজকে একটু অন্যরকম ভাবেই করলাম। প্রথমে যে ল্যাঙ্গুয়েজটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তার মানে হলো ওয়েলকাম টু ভুটান। আজকের এই ভিডিওতে আপনাদের সকলের জন্য থাকবে ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরপুর একটি ছোট্ট দেশ ভুটানে একদিন সফরের আমার কিছু দুর্দান্ত অভিজ্ঞতার কথা। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। আমরা ভুটানে গিয়েছিলাম আমাদের নিজেদের গাড়ি নিয়ে, তাই একেবারে বিনা খরচেই বলতে পারেন আমরা ঘুরে এসেছি ভুটান। কারণ ভুটানে এন্ট্রি নেওয়ার জন্য সেটা নিজেদের কোনো প্রাইভেট বাইক হোক কিংবা গাড়ি, কোনো রকম কোনো চার্জেস লাগে না। এবং এক্ষেত্রে আপনার যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকে তাতেও অসুবিধার কোনো কারণ নেই। না কোনো গাড়ির কাগজপত্র কিংবা কোনো রকম কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুই কিন্তু ভুটান গেটে চেক করা হয় না। ভুটানে প্রবেশের জন্য আপনার যেটা দরকার অ্যাজ এ ডকুমেন্ট, সেটা কেবলমাত্র হয় ভোটার কার্ড কিংবা আপনার নিজস্ব পাসপোর্ট। তাহলে প্রথমেই একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ভুটানে আপনারা অনায়াসে নিজেদের গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন। আর এক্ষেত্রে যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে প্রবেশ করেন তাহলে ভুটানে এন্ট্রি নেওয়ার পর যে ভুটানিস ট্যাক্সি বা গাড়িগুলো রয়েছে তাদেরকে একটা হিউজ চার্জ দিতে হয়, যে ভুটানের 1 ডে 3 পয়েন্ট ঘোরার জন্য। সেইটা কিন্তু আপনি একেবারেই বাঁচিয়ে ফেলতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন নিজেদের গাড়ি নিয়ে অনায়াসেই কিন্তু ভুটানে যেতে পারবেন কোনো রকম কোনো চার্জেস ছাড়া। ভুটানে প্রবেশ করতে গেলে পশ্চিমবঙ্গের যে শহরে আপনাকে প্রথমে পৌঁছতে হবে সেটি হলো জয়গাঁও, যা ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এই দেখুন, এটি হলো ভুটান গেট, যেটি পশ্চিমবঙ্গের শেষ সীমা এবং এখান থেকেই ভুটান শুরু হয়। এরপর তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুটানে প্রবেশের ক্ষেত্রে কি কি প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তো এখন যাচ্ছি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, আর সুশোভন অলরেডি চলে গেছে, যেটা মেইন গেট ছিল ভুটানে ঢোকার সেটা দিয়ে। আর আমরা এখন যাচ্ছি 3 নম্বর গেটের এদিক দিয়ে। অ্যাকচুয়ালি যে কোনো গাড়ির সাথে একজন করেই এন্ট্রি করার জন্য পারমিশন আছে, আর বাকি যারা এক্সট্রা যারা মেম্বার থাকবে তাদেরকে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হয়। তো রয়েছি এখন 3 নম্বর গেটের সামনে, দেখি ওখানে গিয়ে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এখন আমাদেরকে। সাধারণত ভুটানে প্রবেশ করতে গেলে দুটো গেট রয়েছে। একটি হলো মূল প্রবেশপথ বা ভুটান গেট, যা একটু আগে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর অপরটি হলো পেডিস্ট্রিয়ান টার্মিনাল বা 3 নম্বর গেট। এদিক দিয়ে কোনো যানবাহন নয়, আপনাকে পায়ে হেঁটে প্রবেশ করতে হবে। সাধারণত যে গাড়ি নিয়ে আপনারা আসবেন সেটা নিজেদের কোনো 4 চাকা হতে পারে, কিংবা আপনারা যদি মনে করেন যে ইন্ডিয়ান কোনো গাড়ি রিজার্ভ করে ভুটানে যাবেন সেটাও পসিবল, আর অথবা যদি সেটা বাইক হয় বা যে কোনো 2 চাকা হয়। তো সেক্ষেত্রে আপনাকে যে গাড়ি চালাবে বা ড্রাইভার সেই একমাত্র গাড়ির সাথে প্রবেশ করতে পারবে। আর বাইকের ক্ষেত্রেও তাই, যিনি বাইক চালাচ্ছেন তিনি একমাত্র বাইক নিয়ে বা যানবাহন যা রয়েছে তাই নিয়ে প্রবেশ করতে পারবেন। আর অন্য যে রয়েছে তাকে এই পেডিস্ট্রিয়ান টার্মিনাল দিয়েই ভোটার কার্ড কিংবা পাসপোর্ট এন্ট্রি করিয়ে প্রবেশ করতে হবে।
তাহলে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, সেটা হলো যে কোনো গাড়ি নিয়ে একজনই মাত্র মূল গেট দিয়ে বা ভুটান গেট দিয়ে প্রবেশ করতে পারবে, আর বাকি যারা রয়েছে তারা বা ফ্যামিলির যারা অন্যান্য মেম্বার রয়েছে তারা এই পেডিস্ট্রিয়ান টার্মিনাল দিয়েই পায়ে হেঁটে নিজেদের ডকুমেন্ট এন্ট্রি করিয়ে প্রবেশ করতে হবে। তো এই যে ভোটার কার্ডের এন্ট্রি হয়ে গেছে, আর পেছনে যে এন্ট্রি করার যে অফিস রয়েছে এখানেই এন্ট্রি হয়ে গেল। আর আমার পেছনে এই হলো ভুটানে ঢোকার যে গেট সেটা। তো চলো কীরকম এক্সপিরিয়েন্স হয় দেখি, যা কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। ভুটান গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই আপনারা দেখতে পারবেন ট্র্যাডিশনাল ভুটানিজ ড্রেস পরা বেশ কিছু ট্যাক্সিওয়ালারা দাদারা দাঁড়িয়ে আছে। যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন না তারা এখান থেকেই এই দাদাদের সঙ্গে গিয়ে গাড়ি রিজার্ভ করে তারপর বিভিন্ন পয়েন্ট ঘুরতে যেতে পারেন। তো দাঁড়িয়ে রয়েছি এখন ভুটানের মধ্যে, আর রয়েছি ভুটানের একদম বর্ডার এরিয়ায়। আর বেসিক্যালি ভুটানে ঢুকেই প্রথম যে ডিস্ট্রিক্টটা পড়ে সেটা হলো চুখা ডিস্ট্রিক্ট। আর আমরা এখন যাব ফুনসেলিংয়ে, আর সেখানে গিয়ে একটু ঘুরবো ফিরবো। তো যে জিনিসটা আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আমরা এই দেখো আমাদের গাড়িটা নিয়ে এসেছি, কিন্তু গাড়ির জন্য কোনো এক্সট্রা চার্জেস বা কোনো কিছু এক্সট্রা কোনো গাড়ির পেপার কিছু কিন্তু এখানে নেওয়া হলো না, কিছুই লাগে না। আর গাড়ির সাথে একজনের ভেতরে ঢোকার মানে এন্ট্রি করার আর কি ভুটানে পারমিট দেওয়া রয়েছে। আর আমি আর সুশোভন আমরা দুজনে যেহেতু এসেছি, আমাকে বাইরে নেমে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হলো, আর সুশোভনকে ডিরেক্ট একদম যে ভুটানের এন্ট্রি গেট রয়েছে সেই গেট দিয়ে ও কিন্তু এন্ট্রি নিতে পেরেছে। তো চলো এরকম যেতে যেতে ছোট ছোট যা ইনফরমেশন পাবো সবকিছু তোমাদেরকে দিতে থাকবো, তোমরা সাথে থাকো, ব্লগটাকে এনজয় করতে থাকো। ভুটানে প্রবেশ করা মাত্রই প্রথম যে ঘটনাটা আপনার সাথে ঘটবে সেটি হলো মোবাইলের নেটওয়ার্ক চলে যাবে, এবং মোবাইল প্রায় বলতে পারেন কোনো কাজেই আপনারা লাগবে না। তাই যেহেতু ভুটান একেবারেই আপনার কাছে অচেনা এবং এর রাস্তাঘাট আপনি জানেন না, আর উপরন্তু এটি হলো একটি পাহাড়ি এলাকা, সুতরাং খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আর যেটা একদম প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনি প্রচণ্ড মুশকিলে পড়বেন এবং কি করবেন কিছুই বুঝতে পারবেন না। তাই অবশ্যই ওখানে প্রবেশ করার পর আপনার যেটি একমাত্র ভরসা সেটি হলো অফলাইন ম্যাপ। পারলে ভুটানে যাওয়ার একদিন আগে সমস্ত কিছু দেখে রাখুন, অফলাইনে ম্যাপ ডাউনলোড করে রাখুন এবং কোথায় কোথায় যাবেন সেই ডেস্টিনেশন পয়েন্টগুলোও চিহ্নিত করে রাখুন। আমরাও তাই করেছিলাম। এবং ভুটানে প্রবেশ করার পর আরেকটা জিনিস যেটা হবে সেটা হলো কোথাও গিয়ে আপনার মনে হবে আপনি কিন্তু একদম দার্জিলিংয়ে চলে এসেছেন। এখন যে দৃশ্যগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ভুটানের রাস্তাঘাটের বিভিন্ন দৃশ্য। এই দেখুন, গল্পে গল্পে আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট কারবান্দি মোনাস্ট্রিতে। চলুন তাহলে ভেতরে প্রবেশ করে ঘুরে দেখা যাক। তো চলে এসেছি এখন কারবান্দি মোনাস্ট্রিতে, আর সুশোভন জাস্ট গাড়িটা এখানে পার্ক করছে। তো ওয়েস্ট বেঙ্গলের গাড়ির সংখ্যা অনেকটাই কম, এখানে এসে তাও 1-2 চোখে পড়লো, রাস্তাঘাটে তেমন খুব একটা চোখে পড়েনি। তো একটু ভয়ও হচ্ছিল, কারণ এরকম একদম পুরো জিগজ্যাগ পাহাড়ি রোডে গাড়ি চালানোর খুব একটা এক্সপিরিয়েন্সও তেমন নেই সুশোভনের। তো চলো, ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে, ভালোও লাগছে তার সাথে। তাহলে চলো এবার মোনাস্ট্রির ভেতরে প্রবেশ করা যাক, আর গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ভুটানে যদি আপনি নিজেদের গাড়ি না নিয়ে যান তবে যাতায়াতের বা ঘুরে দেখার জন্য একটা হিউজ পরিমাণ টাকা আপনাকে কিন্তু গুনতে হবে। যে 3টে জায়গায় আজ আমরা মেইনলি ঘুরতে যাব সেই 3টে জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য সেখানকার লোকাল কোনো ট্যাক্সি বা গাড়ি 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত চার্জ করে। তো চলে এসেছি কারবান্দি মোনাস্ট্রিতে, আর এখন আমরা মোনাস্ট্রির মধ্যে উঠছি। দেখতেই পাচ্ছ পেছনে কতটা খাড়া সিঁড়ি রয়েছে। আর এই হলো সুশোভন, আজকে ব্লগে একদম ফার্স্ট টাইম। কেমন লাগলো বলে এইরকম পাহাড়ি রাস্তা দিয়ে ড্রাইভ করে আসতে? এক্সপিরিয়েন্স দারুণ বল। আর এখানে এসে কিরকম লাগছে ভুটানে এসে? ভুটান হলো ঐতিহ্য এবং সংস্কৃতির প্রাচুর্যে ভরা একটি ছোট্ট দেশ। এখানকার প্রত্যেকটি মানুষ ভীষণ রকম পোলাইট এবং ভদ্র নম্র। সেই সঙ্গে বেশিরভাগ মানুষই এখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী। এই মোনাস্ট্রিটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এখানকার যে কারুকার্য তা ভীষণই সুন্দর, এবং একই সঙ্গে
মনোমুগ্ধকর। চলুন তাহলে এবার আমরা ধীরে ধীরে সম্পূর্ণ মোনাস্ট্রিটা ঘুরে দেখি। কারবান্দি মোনাস্ট্রির আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই মোনাস্ট্রিতে রয়েছে একটি ভিউ পয়েন্ট, আর সেটি হলো এই মোনাস্ট্রির সবথেকে উঁচু অংশ। এই অংশটাতে যদি আপনারা দাঁড়ান তাহলে এখান থেকে সম্পূর্ণ জয়গাঁও শহরের ভিউ দেখতে পাবেন। আর এই ভিউ এতটাই সুন্দর যে সারা জীবন তা ভোলার মতো নয়। চলুন তবে আমরাও ধীরে ধীরে এই মোনাস্ট্রিটা ঘুরতে ঘুরতে এগিয়ে যাই সেই অংশটাতে যেখান থেকে সম্পূর্ণ জয়গাঁও শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। দূরে দেখা যাচ্ছে নীলচে পাহাড়, যা কোথাও যেন মিশে গিয়েছে আকাশের বুকে। সেই সঙ্গে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা তোরসা নদী, আর সেই নদীর পাড়েই অবস্থিত জয়গাঁও শহরটা ঠিক কতখানি সুন্দর। দেখুন, এখানকার বিড়ালগুলো পাহাড়ি ধরনের, এদের গায়ের লোমগুলো অন্যরকম। আমচু ছিল বোধহয় নামটা। তো সুষমন এখন ফোনে এরপরে নেক্সট যে ডেস্টিনেশন সেটা দেখতে ব্যস্ত, কারণ এই জায়গাটাতে একটু নেটওয়ার্ক পাওয়া গেছে, তো আমরা ম্যাপটাকে অফলাইনে ডাউনলোড করে নিচ্ছি। তো চলো যাওয়া যাক। ভুটান হলো চারিদিকে পাহাড় বেষ্টিত ছোট্ট একটি দেশ। এখানে বর্ডার এলাকায় প্রবেশ করার পরই আমাদের পরিচয় হয়েছিল এক স্থানীয় বাসিন্দার সঙ্গে। যেহেতু এই জায়গাটা আমাদের কাছে একেবারেই নতুন এবং এখানকার রাস্তাঘাটে গাড়ি চালানোর রীতিনীতি আমাদের ঠিক জানা ছিল না, উনিই তখন আমাদেরকে সেগুলো বুঝিয়ে দেন। আপনাদের সুবিধার জন্য আমি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করছি। প্রথমত, ভুটানের রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা খুব কম এবং একই সঙ্গে গাড়ি ঘোড়াও খুব একটা বেশি সেখানে আপনার চোখে পড়বে না। শুধুমাত্র দেখতে পাবেন বড় বড় কিছু গাড়ি এবং কিছু প্রাইভেট কার বা প্রাইভেট ট্যাক্সি এখানকার রাস্তায় মূলত চলাফেরা করে। এই যে বিভিন্ন জেব্রা ক্রসিংগুলো আপনারা দেখছেন, প্রথমত আপনারা মনে রাখবেন এই জেব্রা ক্রসিংগুলো আপনি যেখানেই দেখতে পাবেন তার আগে আপনাকে দাঁড়াতে হবে। যদি দেখেন জেব্রা ক্রসিং এর রাস্তার দুপাশে কোনো মানুষ রয়েছে, তাহলে গাড়ির আগে সেই পথচারীকেই রাস্তা পারাপারের ক্ষেত্রে ভুটানে প্রায়োরিটি দেওয়া হয়। অর্থাৎ যতক্ষণ না সেই পথচারী রাস্তা পার করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে গাড়ি নিয়ে জেব্রা ক্রসিং এর আগেই অপেক্ষা করতে হবে। তারপর একবার সেই পথচারী পার হয়ে গেলে তারপরেই আপনি আবার পুনরায় আপনার গাড়ি চালিয়ে এগিয়ে যেতে পারবেন। আর ভুটানের রাস্তাঘাটে কোনো মতেই কিন্তু ওভারটেক করা যাবে না। সবসময় একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে তবেই গাড়ি চালাতে হবে। এই কয়েকটা রুলস যদি আপনি মাথায় রাখেন তাহলেই আর কোনো অসুবিধা নেই। এই দেখো, এখানে একটু জল পেয়েছি, এবার একটু চোখ মুখটা একটু ধোবো, কারণ প্রচন্ড গরম। বাবা, জল যে ঠান্ডা। পানি দেখনা অবশেষে এখানে আমরা এখন চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজের ঠিক সামনে। আর এখানে এসে এই দেখো একটা ছোট্ট ঝর্ণার মতো এদিক দিয়ে জল পড়ছে, আর ভীষণ ঠান্ডা এই জলটা। আর এতক্ষণ থেকে প্রচণ্ড রোদে ঘুরছিলাম, তারপর এই জলটা একটু চোখে মুখে দিলাম, মনে হচ্ছে যেন এতটা স্বস্তি পেলাম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল। তো এই দেখো, এখন আমরা যাব ওই হ্যাঙ্গিং ব্রিজের ওখানে। চলো তোমরাও আমার সাথে সাথে চলো আর দেখতে থাকো। ওয়ান ডে ভুটান ট্রিপের আমাদের সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট হলো এই আমচু সাসপেনশন ব্রিজ, যা হ্যাঙ্গিং ব্রিজ নামে অধিক জনপ্রিয়। এই এলাকায় এলে দেখতে পাবেন পাশাপাশি দুটি ব্রিজ রয়েছে। একটি হলো মানুষের চলাফেরা করার জন্য, যা মূলত পর্যটকদের আকৃষ্ট করার জন্যই বানানো হয়েছে এবং সাজানো হয়েছে রং বেরঙের পতাকা দিয়ে, আর অপরটি হলো মূলত যানবাহনের চলাচলের জন্য। এই জায়গাটা জাস্ট একবার দেখো, কতটা সুন্দর এই জায়গাটা। আর
কি তীব্র বেগে নদী এখান দিয়ে মানে বয়ে চলেছে। আশা করি তোমরা শব্দ শুনতে পাচ্ছ। তো এই জায়গাটা যদি তোমরা কখনো ভুটানে আসো, অবশ্যই এই আমোচু হ্যাঙ্গিং ব্রিজে অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু ভিজিট করো। দেখো জাস্ট এই জায়গার মানে নেচারের বিউটি ঠিক কতটা সুন্দর। ওই পাশে ওই ব্রিজটা দেখা যাচ্ছে, আমরা রয়েছি এখন হ্যাঙ্গিং ব্রিজে। আর এই পাশেও যদি লক্ষ্য করো দুদিকে পাহাড়, ভীষণ সুন্দর। আর একবার যদি নিচের দিকে তোমরা লক্ষ্য করো, দেখো এখান দিয়েও কিন্তু নদী দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি প্রথমে আমার একটু ভয়ই লাগছিল নদীর ওপরে উঠতে, কিন্তু তারপর মানে খুব সাহস করেই আমি উঠেছি। দাঁড়িয়ে রয়েছি এখন হ্যাঙ্গিং ব্রিজের মধ্যে। এখানকার ওয়েদার খুবই সুন্দর। আর এই যে হ্যাঙ্গিং ব্রিজটা তোমরা দেখছো, এটা কিন্তু জাস্ট এই যে দুটো দড়ি রয়েছে, এদিকে একটা এদিকে একটা, এই দুটো দড়ির মধ্যেই কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে। প্রচণ্ড দুলছে, ভয়ও লাগছে, কিন্তু সাথে কিন্তু প্রচণ্ড অ্যাডভেঞ্চারাসও লাগছে। তো এই দেখো সুশোভন মন দিয়ে এখন নদীর দিকে তাকিয়ে আছে। বল কিরকম লাগছে এই জায়গাটা? দারুণ লাগছে, এই জায়গাটা খুব সুন্দর। প্রচুর বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে এই স্কেলটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো আমি রিয়ার ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই স্কেলটা যদি একটু ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে নদীর জল ঠিক কতখানি বেড়ে গেছে এখন। যেহেতু এখন বর্ষাকাল, প্রচণ্ড নদীতে জল রয়েছে। এই দেখো। আর পাশাপাশি যে আরেকটা যে ব্রিজ রয়েছে, যেটা দিয়ে অ্যাকচুয়ালি সমস্ত যানবাহন যাতে চলাচল করতে পারে, সেই ব্রিজটা, এই দেখো এই ব্রিজটাও কিন্তু ঠিক এইভাবে রয়েছে। এই দেখো মাঝখানে কোনো রকম কোনো সাপোর্ট কিন্তু এই ব্রিজটার মধ্যেও নেই। এই দেখো। আমরা এই মুহূর্তে রয়েছি চুখা ডিস্ট্রিক্টের অন্তর্গত পাচু শহরাঞ্চলের এলাকায়। আর এইখান থেকে ভুটানের অন্যান্য জায়গাগুলো ঠিক কত কিলোমিটার দূরে অবস্থিত তাই মাইলস্টোন বোর্ডের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আর যেহেতু ভুটানে রয়েছে রাজতন্ত্র, তাই এখানকার গভর্নমেন্টকে বলা হয় রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। তো এখন আমরা এই যে হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে নেমেছিলাম পেছনে, এই দেখো, আর এখন উঠছি, মানে ওদিক দিয়ে নেমে এই দিক দিয়ে উঠছি। এই যে গাড়ি যাওয়ার জন্য যে মানে ব্রিজটা রয়েছে, এটাও অ্যাকচুয়ালি একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো এটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, গাড়ির কাছে যাব। এবার দেখা যাক, আবার ম্যাপটা খুলে বসবো, অফলাইন ম্যাপটা, যে নেক্সট কোথায় যাওয়া যায়। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। যে কোনো পাহাড়ি এলাকার মতোই ভুটানেও কিন্তু খাবার বলতে মোমো আর ম্যাগির উপরেই আপনাকে ভরসা করতে হবে। আর আমরাও কিন্তু এর ব্যতিক্রম নই। ভুটানে এসে তাহলে একটু মোমো টেস্ট করে দেখা যাক। যে কোনো পাহাড়ি জায়গায় তো মোমো সুন্দর হয়। তো ফার্স্ট বাইট সুশোভন নিচ্ছে, খেয়ে বলবে কেমন লাগছে। কেমন? ভালো, টেস্টি। তাহলে এবার আমিও একটু টেস্ট করে দেখি। টেস্ট করে দেখি ভুটানের মোমো। দারুণ টেস্টি, সিরিয়াসলি ভীষণ সুন্দর। অ্যাকচুয়ালি একটু লেট হয়েছে এখানে আসা, তো সেই জন্য চিকেন মোমোটা পেলাম না, কিন্তু এই ভেজ মোমোটা জাস্ট অসাম। মোমো দিয়ে পেট পুজো করে নেওয়ার পর আমরা এখন চলেছি আমাদের সর্বশেষ গন্তব্যের পথে। এটি হলো জাংতোপেলরি লাখা বা জাংতোপেলরি বুদ্ধিস্ট টেম্পল, যা রয়েছে ভুটান ও ইন্ডিয়ার বর্ডার এলাকায়। ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম বর্ডার এরিয়ায় রয়েছে একটি সুন্দর মোনাস্ট্রি, যেখানে আমরা এখন যাচ্ছি। তবে যেতে যেতে আরো কয়েকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। একদিনের ভুটান সফরে গিয়ে আমি যেটা বুঝলাম সেটা হলো সেখানকার মানুষ ভীষণভাবে শান্তিপ্রিয়। কোথাও তেমন কোনো কোলাহল আপনারা ওখানে গেলে শুনতে পাবেন না। আর এখন আমি যেটা শেয়ার করছি এটা হলো ভুটানের একটি স্কুল ড্রেস পরিহিত স্টুডেন্টদের। এখন যেটা আপনারা দেখলেন সেটা হলো ছেলেদের স্কুল ড্রেস, আর সামনে এই যে মেয়েদের আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মেয়েদের স্কুল ড্রেস, আর যা মূলত ভুটানের ট্র্যাডিশনকে ফলো করে।
আর আরও একটা জিনিস, আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে ভুটানে যান তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, ভুটানে খুব বেশি হর্ন বাজানো ভীষণভাবে নিষিদ্ধ। আর তারপরও যদি আপনারা হর্ন বাজান খুব বেশি রাস্তাঘাটে, তাহলে কিন্তু আপনার ফাইন পর্যন্ত হতে পারে। তাহলে এই দেখুন, আমরা এখন চলে এসেছি জাংতো পেলরি লাখায়। তো এই মুহূর্তে আমি একদম রয়েছি ভুটানে যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে সেটা দিয়ে ঢুকেই একদম ভুটান বর্ডারের এখানেই যে মোনাস্ট্রিটা রয়েছে জাংতো পেলরি লাখা, ওই মোনাস্ট্রির মধ্যে এই দেখো আমার জাস্ট পেছনেই রয়েছে মোনাস্ট্রিটা। তো চলো ভেতরে যাই, একটু এক্সপ্লোর করি, ঘুরে দেখি, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাই। ভুটানের বর্ডারের খুব কাছেই অবস্থিত এই বুদ্ধিস্ট টেম্পলটি। আপনারা যদি কেউ মনে করেন তাহলে পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন এই বুদ্ধিস্ট টেম্পলটিকে। হাঁটা পথে এই বুদ্ধিস্ট টেম্পলটির দূরত্ব ভুটানের পেডিস্ট্রিয়ান টার্মিনাল থেকে মাত্র 1 মিনিট। এখানে এলে আপনারা দেখতে পাবেন প্রচুর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষকে প্রার্থনারত অবস্থায়। এখানকার প্রত্যেকটি মোনাস্ট্রির সুন্দর কারুকার্য আপনাকে আকৃষ্ট করবে, আর একই সঙ্গে এই সমস্ত বুদ্ধিস্ট টেম্পলগুলোর শান্তিপ্রিয় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এই বুদ্ধিস্ট টেম্পলের বুদ্ধদেবের যে মূর্তি রয়েছে তা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা যা আমার একটু অদ্ভুত বলে মনে হয়েছে, এই মোনাস্ট্রিগুলোতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকেই জুতো পরে প্রবেশ করেছেন, যেটা আমার কাছে খানিকটা অদ্ভুত। সাধারণত কোনো মন্দিরে আমরা জুতো খুলে প্রবেশ করি, কিন্তু এই জায়গাগুলো তার ব্যতিক্রম। অবশেষে ভুটানের 3 পয়েন্ট ঘুরে নেওয়ার পর আমি এখন চলে এসেছি বাজারের মধ্যে। এখানে এসে দেখলাম এই দোকানটা। এখানে যেমন একদিকে রয়েছে বিভিন্ন ট্র্যাডিশনাল জুয়েলারি, সেই সঙ্গে ভুটানের ট্র্যাডিশন ফলো করে এইরকম নানান ধরনের জিনিসপত্র রয়েছে এই দোকানটায়। তাহলে এই দোকানটাতে আমি এখন যাব, গিয়ে দেখব এখানে কি কি পাওয়া যায়। তো ভুটানে আসবো আর মেয়ে হয়ে একটু শপিং করবো না তা কি হয়, আমি কিন্তু এখান থেকে বেশ কয়েকটা জিনিস শপিং করে নিয়েছি, ছোট্ট ছোট্ট জিনিস, বাট ভীষণ সুন্দর। আর কি কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে পরে অবশ্যই, মানে এই ভিডিওটার লাস্টে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অলমোস্ট আজকে ঘোরা কমপ্লিট, আর এই দেখো আবার চলে এসেছি সেই যে পেডিস্ট্রিয়ান টার্মিনাল, মানে ভুটান গেট যেটা, তার ঠিক সামনে এখন রয়েছি। এবার কিন্তু আমি ভুটান থেকে বেরিয়ে আবার চলে যাব ইন্ডিয়ায়। তো চলো সাথে সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি যে সমস্ত জিনিস আমি ভুটানের দোকান থেকে কিনেছি, সেগুলো খুব সামান্য কিছু জিনিস আমি কিনেছি। দেখুন, প্রথমেই যেটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো একটা হেয়ার ক্লিপ। বেসিক্যালি এটা হলো একটা গোল্ডেন অক্সিডাইজের হেয়ার ক্লিপ, যেটা দেখতে ভীষণ সুন্দর। আর সেকেন্ডলি এই দুটো হলো শাড়ি পিন। শাড়ি প্লিট করার পর আমরা যে পিন দিয়ে সেটাকে সিকিওর করি, সেই পিনই হলো এটা। এই দুটো কালার নিয়েছি যাতে সমস্ত কিছুর সাথে পরা যায়, সেই জন্য। ফাইনালি এইটা হলো একটা অরিজিনাল জার্মান সিলভারের ট্র্যাডিশনাল ভুটানিজ একটা ইয়াররিং। আর এই 3টে জিনিসই আমি কিনে নিয়েছি ভুটান থেকে। আর এছাড়াও ওখানে যে সমস্ত জিনিসপত্র অ্যাভেলেবেল ছিল সেটা আমি শেয়ার করতাম আপনাদের সাথে, কিন্তু বেশিরভাগ দোকানেই ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই সেটা চেয়েও আমি করতে পারিনি। তো চলুন আবার যে পথে এসেছিলাম সেই পথেই ভারতে প্রবেশ করব। চলে এসেছি হাঁটতে হাঁটতে পেডিস্ট্রিয়ান টার্মিনালের মধ্যে। আর এখন এই যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে, এখানে ভোটার কার্ডটা আমাকে শো করতে হবে, তাহলেই একমাত্র আমি এক্সিট করতে পারবো। তো আজকের এই 1 ডে ভুটান ট্রিপের বাজেট ফ্রেন্ডলি যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানান। আর এছাড়াও যদি অন্য কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে, সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।